একটি ভয়ঙ্কর ক্ষতিকর ভাইরাস যা দুনিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত 116টি দেশে যার প্রভাব পাওয়া গেছে, তার মধ্যে ইন্ডিয়াও রয়েছে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থা জানিয়েছে যে যদি এখনই এই ভাইরাসকে কন্ট্রোল করা না যায় তাহলে এটি একটি মহামারীর রূপ নিতে পারে। গত সপ্তাহে অর্থাৎ 14ই আগস্ট WHO ডিরেক্টর জানিয়েছেন যে এই খতরনাক ভাইরাস এমপক্স, যেটি এখনো পর্যন্ত আফ্রিকার একটি দেশেই ছিল, এটি এখন পুরো দুনিয়ার ক্ষেত্রে একটি বিপদের বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই ডেডলি এমপক্স ভাইরাসের যেটা উইক ভেরিয়েন্ট, সেটি 2022-এ পুরো দুনিয়ায় বিস্তৃত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 2022-এর যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে সেটা মানুষের ইমিউনিটিকে অতটা এফেক্ট করতে পারেনি। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে 2024-এ যে ভেরিয়েন্টটি দেখা গেছে এটি নাকি কোভিডের থেকেও মারাত্মক একটি ভেরিয়েন্ট, যেটি মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। এই কিছুদিন আগে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট পিকে মিশ্রাজি একটি মিটিং ডেকেছিলেন এবং ওখান থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে যে দিল্লি এয়ারপোর্ট, যেখান থেকে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল যাত্রীরা যাতায়াত করে, সেখানের আশেপাশে যে সমস্ত হসপিটাল, বড় হসপিটালগুলো আছে, তাদেরকে যেন কোয়ারেন্টাইনের জন্য তৈরি রাখা হয়। এবং এর সাথে সাথে প্রত্যেকটা স্টেটের বড় বড় হসপিটালকেও এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে এই ভাইরাসের কারণে কি আবারও দেশে ওই রকমই জরুরি ব্যবস্থা জারি করা হবে? আবারও কি 2 বছরের জন্য আমাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে? আবারও কি বন্ধ হয়ে যাবে সমস্ত কাজকর্ম? এবং আরও একটি বড় প্রশ্ন হচ্ছে যে এই ভাইরাসটি যদি শুধুমাত্র আফ্রিকাতেই ছিল, তাহলে হঠাৎ করে আফ্রিকা থেকে বিভিন্ন দেশের প্রান্তে কি করে পৌঁছে গেল? কোভিডের যেমন এখন ভ্যাকসিন রয়েছে, তো এই ভাইরাসের জন্য কি আমাদের কাছে কোনো ভ্যাকসিন মজুদ আছে? এই বেলাও কি মানুষের অবস্থা এরকমই হবে যেটা কোভিডের সময় হয়েছিল? তো এই এতগুলো প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, যেখানে বিভিন্ন ইউটিউব ভিডিওস এবং ইন্টারনেট রিসার্চ করে আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখুন। সালটা ছিল 1958। ডেনমার্কের কিছু বিজ্ঞানীগণ পোলিওর ভ্যাকসিনকে টেস্ট করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু ম্যাকাক বানরকে এনেছিল। সিঙ্গাপুর থেকে যখন ওই বানরগুলোকে ইম্পোর্ট করা হয়েছিল, তার মধ্যে থেকে একটা বানরের কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল। অসঙ্গতি বলতে এই যেমন হঠাৎ করে প্রচন্ড জ্বর, মাসল পেন, ক্র্যাম্প আসা, এইসব আর কি। তো হঠাৎ করে এই বানরের এই অসঙ্গতি দেখে বিজ্ঞানীরা বানরের কিছু স্যাম্পলস নিয়ে টেস্ট করে এবং দেখতে পায় যে এই বানরটি একটি অদ্ভুত রকম পক্স রোগে আক্রান্ত। এবং সায়েন্টিস্টরা এটাও লক্ষ্য করেছিল যে এই পক্স ভাইরাসের লক্ষণ পৃথিবীতে প্রচলিত পক্স ভাইরাসের থেকে অনেকটাই আলাদা। আর এখান থেকেই এই ভাইরাসের নাম দেওয়া হয় এমপক্স ভাইরাস। এর মানে হচ্ছে মাঙ্কি পক্স ভাইরাস। এবার প্রশ্ন হচ্ছে যে এটি তো বাঁদরের মধ্যে ছিল, তাহলে মানুষের মধ্যে এলো কিভাবে? এবং আজ প্রায় 70 বছর পর হঠাৎ করে এই ভাইরাসের নাম আসছে কোথা থেকে? তো দেখো, এই ভাইরাসটি প্রথম মানুষের মধ্যে দেখা গিয়েছিল আফ্রিকার কঙ্গো নামক একটি জায়গায় একটি আদিবাসী বাচ্চা ছেলের উপর। এবং এই ভাইরাস ধীরে ধীরে ওই পুরো প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়তে থাকে এবং শেষে যে বাচ্চাটির প্রথম এই ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল, বাচ্চাটি মারা যায়। এরপর ধীরে ধীরে এই ভাইরাস আফ্রিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। জেনারেলি এই ভাইরাসের দুটো গ্রুপ আমরা দেখতে পাই, এক ক্লেড 1, ক্লেড 2। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোনটি বেশি খতরনাক, ক্লেড 1 নাকি ক্লেড 2? এই ক্লেড 1 যদি কারোর হয় তাহলে তার সিমটম খুব তাড়াতাড়ি লক্ষণীয় হবে অ্যাজ কম্পেয়ার টু ক্লেড 2। এবার আপনি জানলে অবাক হবেন, আমাদের ইন্ডিয়াতে এখন যেটা সব থেকে বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে ক্লেড 2। এর প্রধান কারণ হচ্ছে যে ক্লেড 1-এর যে লক্ষণগুলো আমরা প্রথমেই দেখতে পাই, ক্লেড 2-এ কিন্তু সেটা দেখতে পাই না। তাহলে ট্রাভেল করার সময় ক্লেড 1-এ যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার সিমটম দেখে তাকে আটকানো হয়। এবার ক্লেড 2-এ যদি কেউ আক্রান্ত হয়, তার সিমটমগুলো যেহেতু খুব তাড়াতাড়ি দেখা যায় না, তাই তাকে আটকানোও যায় না, তাই এটা বেশি ছড়িয়ে পড়ছে। এবার এই ভিডিওটা যদি প্রথম থেকে আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে আপনি এটাও শুনে থাকবেন যে এই ভাইরাসটা 2022 সালেও একবার ছড়িয়ে পড়েছিল। তো এটা যে ভেরিয়েন্টটা ছড়িয়ে পড়েছিল সেটা ছিল ক্লেড 2। এবার এই ক্লেড 2 ভেরিয়েন্ট যদি কারোর হয়, সেটা অতটাও আমাদের ক্ষেত্রে খতরনাক নয়, কারণ হিউম্যান ইমিউনো সিস্টেম অলরেডি এটার সাথে কিছুটা হলেও পরিচিত। কিন্তু গল্প হচ্ছে যে ক্লেড 1 যদি কারোর হয় তাহলে সেটা কতটা খতরনাক, সেটা ভয়ঙ্করভাবে খতরনাক, কারণ হিউম্যান ইমিউনো সিস্টেম এটার জন্য এখনো তৈরি হয়নি। এবার এটা নিয়ে যদি আপনি ইন্টারনেটে রিসার্চ করেন বা রিসেন্ট ডেটা দেখেন, তাহলে আপনিও এটা দেখতে পাবেন যে ক্লেড 2-এ যারা ইনফেক্ট
ইনফেক্টেড হয়েছিল তাদের মধ্যে মাত্র 1% মানুষ মারা গেছে, কিন্তু ক্লেড 1-এ যারা যারা ইনফেক্টেড হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে। এবার আপনাদের মধ্যে হয়তো অনেকেই বলবেন যে এটা নিয়ে এখন এত চিন্তার বিষয় কি আছে, ক্লেড 1 তো আমাদের দেশে এখনো পর্যন্ত সেরকম ভাবে বিস্তৃত হয়নি, তাহলে এটা নিয়ে এত চিন্তা করব কেন? গল্পটা হচ্ছে যে আপনি ক্লেড 2-এ যদি ইনফেক্টেড হন তাহলে আপনার বেঁচে যাওয়ার চান্স আছে, কিন্তু ক্লেড 1-এ যদি আপনি ইনফেক্টেড হন তাহলে আপনি শিওর মরবেন। আর এই 2024-এ যে ভাইরাসটি সব থেকে বেশি ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু ক্লেড 1। এবার হয়তো আপনি ভাববেন যে কোভিডের মতো তাহলে কি এরকমই অবস্থা হতে চলেছে, ইন্ডিয়া কি সেফ আছে আদেও? আজ থেকে 2 বছর আগে ইউএই থেকে একজন ইনফেক্টেড যাত্রী কেরালাতে এসেছিল এবং সে শুধুমাত্র ক্লেড 2-এ ইনফেক্টেড ছিল এবং অতটাও সিরিয়াস ছিল না ব্যাপারটা, এবং ব্যাপারটাকে সিরিয়াসলি না নেওয়ার কারণেই দেখতে দেখতেই ওর থেকেই 25 জন ইনফেক্টেড হয়ে পড়েছিল এবং আপনি জানলে অবাক হবেন ওদের মধ্যে থেকে একজন মারাও গিয়েছিল। এবার এটা হয়েছিল শুধুমাত্র এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে। এবার ক্লেড 1-এ যদি কেউ ইনফেক্টেড হন সেটাকে যদি কেউ গুরুত্ব না দেন তাহলে এর পরিণতি কতটা যে ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো আমরা চিন্তাও করতে পারছি না এখন। কারেন্টলি ক্লেড 1-এর কেস আফ্রিকাতে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে, আর ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ট্যুরিজমের তথ্য অনুসারে প্রায় 1 লাখ আফ্রিকানস সারা বছর ধরে ভারতে যাতায়াত করে বিভিন্ন রকম কারণে, সেটা মেডিকেল হোক বা বিভিন্ন শিক্ষার কারণে হোক, যাতায়াত কিন্তু করে। 2022 সালে যে যুবকটি ইউএই থেকে কেরালাতে এসেছিল এবং যার মৃত্যু হয়েছিল সে ছিল 22 বছরের একটি যুবক, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ও কখনো আফ্রিকায় যায়নি, তাহলে ইনফেক্টেড হলো কি করে? তো এটার সবচেয়ে কমন উত্তর এটাই হবে, নিশ্চয়ই ইউএই তো এমন একজন মানুষের সংস্পর্শে এসেছিল যে আফ্রিকা থেকে বিলং করে। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে আফ্রিকা থেকে যারা ভারতে আসছে তাদেরকে শুধু রেস্ট্রিক্টেড করলে হবে না, যারা অন্য দেশ থেকেও ভারতে আসছে তাদেরকেও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদি আমরা ভাবি যে এই ক্লেড 1-কে আমরা ভারতে ঢুকতে দেব না, তাহলে বাইরে থেকে যারাই আমাদের ভারতে এসে ঢুকছে, এসে ইন্ডিয়ান হোক, অন্য দেশ থেকে হোক, আফ্রিকান হোক, সবাইকে টেস্ট করা উচিত। কারণ 2022 সালের একটি মাত্র অবহেলার কারণে 25 জন ইনফেক্টেড হয়েছিল এবং তার মধ্যে একজন মারাও গিয়েছিল। এবার গল্প হচ্ছে যে এটা ছড়ায় কি করে। সিম্পল উত্তর, আপনি এমপক্স আক্রান্ত কোনো ব্যক্তিকে যদি আপনি ছুঁয়ে নেন বা তার ব্যবহার্য কোনো জিনিসকে আপনি ছুঁয়ে ফেলেন তাহলে আপনি এফেক্টেড হয়ে যাবেন খুব সহজেই। বিভিন্ন সায়েন্টিস্টদের করা রিসার্চ এবং মেডিকেল ডেটা এটা বলছে যে এই ভাইরাস এতটাই খতরনাক, যদি এই ভাইরাস কোনো স্বেচ্ছাতে অন্ধকারাচ্ছন্ন জায়গা পায় তাহলে এই ভাইরাস কাঁচ, পর্দা, এমনকি আপনার ফ্লোরে পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার ভাবুন আপনি ট্রেনে ট্রাভেল করছেন, আপনি এমন একটি সিটে বসেছেন সেখানে তার আগে কোনো ইনফেক্টেড ব্যক্তি ওখানে বসেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আপনি 10 দিন পরেও যদি ওই সিটে এসে বসেন আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। এবার আমাদের ইন্ডিয়ান ট্রেনের ভিড়ের কথা না হয় আপনাদেরকে নাই বা বললাম, এটা আপনাদের কাছে নতুন কিছু নয়, তাহলে একবার ভাবুন এই ভাইরাস যদি কোন রকম একবার ইন্ডিয়ান রেলওয়েতে প্রবেশ করে যায় তাহলে এই ভাইরাসের ক্ষেত্রে আমরা চলতি ফিরতি একটা ফ্যাক্টরিতে পরিণত হয়ে পড়ব। এবার গল্প হচ্ছে যে আপনি কি করে বুঝবেন যে আপনি এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মানে আপনার সাথে কি কি ঘটবে। দেখুন, প্রথমেই বলে রাখি এই ভাইরাসে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার শরীরে 3 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করার পর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার শরীরে কোনো রকম সিমটমস লক্ষ্য করা যাবে না, কারণ এই সময়ে এই ভাইরাস আপনার শরীরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। 1 থেকে 2 সপ্তাহ আপনার শরীরে প্রভাব বিস্তার করার পর আপনার শরীরে যে যে লক্ষণগুলি দেখা যাবে সেটি হচ্ছে যে মাথা যন্ত্রণা, ভাইরাল ফিভার, টায়ার্ডনেস, মাসল ক্র্যাম্প, মাসল পেন ইত্যাদি ইত্যাদি। এবার হয়তো এই সমস্ত লক্ষণগুলো দেখে আপনি হয়তো ভাববেন যে আমার সিম্পল জ্বর সর্দি হয়েছে, এটা কিছুই হয়নি, কিন্তু না, এই সমস্ত কিছুর পরেও আপনার এক্সট্রা একটা জিনিস হবে, সেটা হচ্ছে গলার কাছে এরকম গাঁট বেঁধে ফুলে থাকবে। তো আপনার যদি হঠাৎ করে জ্বর আসে, মাথা ব্যথা হয়, মাসল ক্র্যাম্প হয়, গলায় অস্বস্তি হয় এবং এই ঘাড়ের কাছে এরকম এক ধরনের গাঁট দেখা যায়, তাহলে আপনি কিন্তু এমপক্সে ইনফেক্টেড হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। এই সমস্ত কিছু লক্ষণগুলো দেখেও যদি আপনি ইগনোর করে যান তাহলে আপনি চলে যাবেন 3rd স্টেজে, যেটা হচ্ছে র্যাশিং স্টেজ। এই 3rd স্টেজে কি হয়, এই ভাইরাসটি আপনার শরীরে প্রভাব বিস্তার করে ফেলে এবং আপনার স্কিনের তলায় যে সেলস আছে যার নাম এপিথেলিয়াল সেলস সেটিকে ইনফেক্টেড করবে এবং আপনার পুরো শরীরে র্যাশ বেরিয়ে যাবে। এবার ধরুন আপনি আপনার আহাম্মকতার কারণে আপনার শরীরে এমপক্স বাঁধিয়ে ফেলেছেন, এমপক্সের সমস্ত সিমটম আপনার শরীরে হয়ে গেছে, তাহলে আপনি এখন কি করবেন? মানে এমপক্স আপনার শরীরে হয়েছে সেটা তো বিপজ্জনক অবশ্যই বটে, তার উপর আপনি যদি এই অবস্থায় চারদিকে বেরিয়ে বেড়ান বা আপনি এটাকে ইগনোর করে যান তাহলে আপনি আপনার পাড়া সহ আপনার পুরো জেলাকে পর্যন্ত ইনফেক্টেড করে দিতে পারেন। তাহলে আপনার কি করা উচিত?
WHO এর গাইডলাইন্স অনুসারে আপনার যে যে জিনিসগুলি ফলো করা উচিত সেগুলি হলো, সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো বাড়ির আর বাকিদের কাছ থেকে দূরে রাখতে হবে এবং সেগুলোকে ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। যদি আশেপাশে আক্রান্ত এমপক্সের কোনো রোগীকে আপনি দেখেন, তার আশেপাশে যাওয়ার চেষ্টাও করবেন না এবং তার সংস্পর্শে আসারও চেষ্টা করবেন না। এই ভাইরাস যেহেতু পোষ্য প্রাণীদের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে, তাই বিভিন্ন পোষ্য প্রাণীদেরকেও বারবার টাচ করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি নিজে এমপক্সে আক্রান্ত হন তাহলে আপনি নিজেই নিজের দায়িত্ব নিন এবং নিজেকে আইসোলেট করুন এবং দয়া করে বাকিদেরকে নিজের সংস্পর্শ থেকে দূরে রাখুন। ততক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না যতক্ষণ না আপনার শরীরের সমস্ত র্যাশেস ঠিক হয়ে আপনার নতুন স্কিন ডেভেলপ হয়েছে। অ্যান্ড ইফ ইউ আর হ্যাভিং সেক্স ডিউরিং দিস পিরিয়ড, প্লিজ ইউজ কন্ডম। নিজেও সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। এটা ভেবে দেখবেন আপনার শুধুমাত্র একটু অসচেতনতা পুরো দুনিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। জয় হিন্দ।